গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একে যুদ্ধের সমাপ্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন তিনি। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ট্রাম্পের প্রস্তাবে হতাশ গাজাবাসী। বিস্তারিত আফসানা শাওনের রিপোর্টে। সারা বিশ্বের চোখ ছিল এই বৈঠকে। আশা ছিল আসবে যুদ্ধবিরতির ঘোষণা, তবে সরাসরি তা না হলেও পশ্চিমা তরফে এসেছে ২০ দফা প্রস্তাব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সমর্থন জানিয়ে আলোচনার দিনটিকে ঐতিহাসিক বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে বলে জানান তিনি। আমি বিশ্বাস করি আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে। আমি ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করি। এরপর নেতানিয়াহু বলেন, সবাইকে শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করার সুযোগ দেয়া হচ্ছে, কিন্তু যদি হামাস পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে কিংবা তারা এটিকে প্রতিহত করার চেষ্টা করে, তবে ইসরায়েল কঠিন জবাব দেবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই গাজায় শান্তি পরিকল্পনার সম্মতি দেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তবে তিনি সতর্ক করে বলেন, হামাস এই চুক্তি প্রত্যাখ্যানও করতে পারে। প্রস্তাবটিকে সমর্থন করায় আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যে আস্থা রেখেছেন যে একসাথে কাজ করলে অনেক বছর ধরে চলা মৃত্যু আর ধ্বংস আমরা বন্ধ করতে পারব, পুরো অঞ্চলে শান্তির প্রতিষ্ঠা করতে পারব, তার জন্যও তাকে ধন্যবাদ। প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও হামাসের এক নেতা জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে তারা পাননি। প্রস্তাবটি পেলে এটি পর্যালোচনা করা হবে। এছাড়া গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যে কোনো প্রস্তাবে তারা রাজি। তবে অস্ত্র সমর্পণের ক্ষেত্রে তারা রাজি নন। তিনি বলেছেন, যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন এই অস্ত্র তাদের কাছে আপোষহীন। আফসানা শাওন, ৭১। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব দিয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমারা একে দুপক্ষের জন্যই সুবিধাজনক বলেও মধ্যপ্রাচ্য একে দেখছে একতরফা হিসেবে। চলুন দেখে আসি কি আছে ট্রাম্পের ২০ দফায়। প্রস্তাবের উল্লেখযোগ্য অংশ থাকছে রিপোর্টে। হোয়াইট হাউসে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে গাজায় যুদ্ধ অবসানে ২০ দফা শান্তি পরিকল্পনা সবিস্তারে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী প্রথমেই তাৎক্ষণিকভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং সেখানকার বিদ্যমান যুদ্ধরেখা অপরিবর্তিত থাকবে। এই পরিকল্পনার আওতায় গাজার শাসক গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণ এবং তাদের আক্রমণাত্মক অস্ত্র ভান্ডার ধ্বংস করতে হবে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ২০ ইসরায়েলি বন্দী এবং মৃত ২ ডজনের বেশি জিম্মির মরদেহ ফেরত দিতে হবে। এই বন্দীদের মুক্তির পর ইসরায়েল শত শত বন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, উভয় পক্ষ প্রস্তাবে সম্মত হলে গাজা উপত্যকায় অবিলম্বে পূর্ণ মাত্রার সহায়তা পাঠানো হবে। যুক্তরাষ্ট্র গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার খসড়া পরিকল্পনাও প্রকাশ করেছে। এতে বলা হয়, একটি অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি অস্থায়ীভাবে গাজা শাসন করবে আর এই শাসন ব্যবস্থার তত্ত্বাবধান করবে নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তী সংস্থা বোর্ড অব পিস। এই সংস্থার নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও কয়েকজন নেতাও বোর্ড অব পিসে থাকবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ডের অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। Everybody involved asked me to do this, so it would be headed by a gentleman known as President Donald J. Trump of the United States. That's what I want to. প্রস্তাবে আরও বলা হয়, গাজার নতুন শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ পরোক্ষ কিংবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবে না হামাস। প্রস্তাবের বড় অংশ জুড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের তথাকথিত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, যেখানে গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছে। পরিকল্পনায় ভবিষ্যৎ একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাও উন্মুক্ত রাখা হয়েছে।
এছাড়াও আরো বেশ কিছু পরিকল্পনা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবের সমর্থনও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরাক যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আজও একজন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত। ইরাকে মধ্যপ্রাচ্যে শান্তির দূত হিসেবে কাজ করলেও ব্লেয়ার ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দিয়েছেন। এছাড়া ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনও বন্ধ করতে ব্যর্থ হয়েছিলেন। এ কারণে গাজার ভবিষ্যৎ নির্ধারণে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে এরই মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শারমিন শ্রাবণের রিপোর্ট। ইরাক যুদ্ধের জন্য আরব বিশ্বে যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে যুদ্ধ বিধ্বস্ত গাজার ভবিষ্যৎ শাসক হিসেবে ভাবা হচ্ছে। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আগ্রাসনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। গাজার ভবিষ্যৎ নির্ধারণে তার এই ভূমিকা নিয়ে এরই মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে ক্ষমতাচ্যুত করার পর গাজার প্রশাসন পরিচালনার জন্য গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি গিটা নামে একটি নতুন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন করা হবে। গিটা জাতিসংঘের অনুমোদন নিয়ে কয়েক বছর ধরে গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে। এ সময় মূলত আরব ও মুসলিম দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা দেবে। কিন্তু গাজার শাসন ব্যবস্থায় টনি ব্লেয়ারের নাম সামনে আসায় এরই মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ইরাক যুদ্ধে তার ভূমিকার জন্য মধ্যপ্রাচ্য যুক্তরাজ্যে তিনি আজও একজন যুদ্ধাপরাধী হিসেবেই চিহ্নিত। 2007 সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি মধ্যপ্রাচ্যের শান্তিদূত হিসেবে কাজ করলেও ফিলিস্তিনিদের অভিযোগ তিনি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন এবং ইসরায়েলের বন্ধু হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দিয়েছেন। শুধু ব্লেয়ারকে নিয়েই নয়, পুরো পরিকল্পনাটিকেই সমালোচকেরা গাজার উপর একটি নয়া ঔপনিবেশিক দখলদারিত্ব হিসেবে দেখছেন। তাদের মতে এই পরিকল্পনায় ভবিষ্যতে কোনো যোগ্য ফিলিস্তিনি নেতৃত্বকে ক্ষমতা দেওয়া হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। শারমিন শ্রাবণী, 71। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের দিনেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। এদিনও ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত 39 জন ফিলিস্তিনের। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 66,060 জনে পৌঁছে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক হামলায় গাজায় এখনও পর্যন্ত অন্তত 66,055 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে আরও 50 জনের মরদেহ আনা হয়েছে। এ সময় আহত হয়েছেন 184 জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,68,346 জনে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই হামলায় একজন কাতারি নাগরিক নিহত হন। কাতারে হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সোমবার বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। সে সময় ক্ষমা চান নেতানিয়াহু। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃত একজন কাতারি সেনা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বন্দি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে ইসরায়েল এমন ধরনের হামলা আর চালাবে না। গত 9 সেপ্টেম্বর চালানো হামলায় অন্তত 5 জন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। কাতারের প্রধানমন্ত্রীর কাছে আমি ক্ষমা চেয়েছি। ইসরায়েলের লক্ষ্য কাতার নয়, ছিল হামাসের সন্ত্রাসীরা। অবশ্যই কাতারের নাগরিক নিহতের বিষয়ে আমরা মর্মাহত। এটা আমাদের উদ্দেশ্য ছিল না। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বাস করতে যাওয়া অভিবাসীদের জন্য কঠোর নিয়ম চালু করতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বছরের শেষের দিকে নীতি পরিবর্তনের বিষয়টি নিয়ে সরকার পরামর্শ করবে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন পরিকল্পনার অধীনে দেশটিতে স্থায়ীভাবে থাকার জন্য অভিবাসীদের চাকরি করতে হবে। তারা কোনো সরকারি ভাতা দাবি করতে পারবেন না। এছাড়া তাদের স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশ নিতে হবে। বর্তমানে যেসব অভিবাসীর পরিবার যুক্তরাজ্যে
5 বছর বসবাস করছে তারা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার যোগ্য। একই সাথে যারা যে কোনো ধরনের ভিসায় 10 বছর বৈধভাবে যুক্তরাজ্যে রয়েছেন তারাও এই অধিকার পান। এই যোগ্য আবেদনকারীরা যুক্তরাজ্যে বসবাস, কাজ ও পড়াশোনা করার অধিকার পাচ্ছেন। এছাড়া ভাতা নেওয়া এবং যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগও মিলছে। নেপালে জেন জি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না ওলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও 2 জন জ্যেষ্ঠ আমলার উপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। গত 8 ফেব্রুয়ারি নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। শিক্ষার্থী ও জেনজিদের ডাকা এই আন্দোলন অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো দেশে। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘাতে 2 দিনে কমপক্ষে 73 জন নিহত হন। বিক্ষোভে দ্বিতীয় দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন ওলি। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোআর্জো শহরে স্কুল ভবন ধসের ঘটনায় অন্তত এক ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 80 জন। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে 65 জন ছাত্র চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার বিকেলে আল খুজিনি ইসলামিক বোর্ডের স্কুলের নামাজ ঘরের ভবন হঠাৎ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। তখন 7ম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নামাজ পড়ছিল। রাতভর চলা তল্লাশি পর মঙ্গলবার ভোরে 8 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মরদেহ দেখা গেছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রায় কয়েকশো উদ্ধারকর্মী, পুলিশ ও সেনা এই অভিযানে অংশ নিয়েছেন। বিপজ্জনক পরিস্থিতির কারণে ভারী যন্ত্র ব্যবহার করা হয়নি। এর বদলে উদ্ধারকর্মীরা অক্সিজেন ও পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ভেতরে আটকে থাকা ছাত্রদের কাছে। টাইফুন বুয়ালুইয়ের কারণে ভিয়েতনামে মৃত্যুর সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে আর 21 জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দেশটির সরকার এই তথ্য জানিয়েছে। চলতি বছর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন হয়ে দাঁড়িয়েছে বুয়ালুই। এর প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে, বাড়ছে বন্যা ও ভূমিধসের ঝুঁকি। বুয়ালুই সোমবার ভিয়েতনামের উত্তর মধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে, সাথে নিয়ে আসে ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি। গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনটির তাণ্ডবে ফিলিপাইনে অন্তত 10 জনের মৃত্যু হয়। সরকার জানিয়েছে, ঝড়ে আরও 88 জন আহত হয়েছেন, 1 লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 10,000 হেক্টরের বেশি জমির ধান ও অন্য ফসল ডুবে গেছে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত 24 ঘন্টায় ভিয়েতনামের বিভিন্ন অংশে 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর নিয়ে আবারও হাজির হব আগামীকাল সকাল 9:30টায়। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল, একাত্তরের সাথে থাকুন।